পেরিয়ে এসেছি স্বাধীনতার ৬৮ বছর। আজকের প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের কথা শুধু ইতিহাস। কয়েকটি দিন, কয়েকটি স্মরণ দিবস ছাড়া দেশের জন্য তাদের আত্মত্যাগের কথা কতটুকু মূল্যায়ন হয়েছে? শুধু ব্রিটিশদের শাসন, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে লড়াই আর স্বাধীনতার জন্য বলিদান? মনে হয় না। তারা একটা নতুন দেশ চেয়েছিল, যেখানে শোষণ থাকবে না, নিপীড়ন থাকবে না, থাকবে না কোনো অন্যায়, অত্যাচার। স্বাধীনতার পর স্বাধীন ভারতের নাগরিকদের স্বার্থে রচিত হয় সংবিধান। রাষ্ট্র ঘোষণা করে নাগরিকদের মৌলিক অধিকার, যার অন্যতম হল অন্ন, বস্ত্র, বাসস্থান। স্বাধীনতার ৬ দশকে লোকসংখ্যা বেড়েছে কয়েক গুণ, বেড়েছে তাদের চাহিদা। অন্ন, বস্ত্র, বাসস্থান সকলের জন্য কি সম্ভব হয়েছে? নাগরিক স্বার্থে রাষ্ট্র নানা প্রকল্প ঘোষণা করলেও তা কি পৌঁছায় সকল নাগরিকদের কাছে, নাকি মাঝপথে বাদর বিড়ালের ভাগেই শেষ হয়ে যায়? পাওয়া না পাওয়ার যন্ত্রণার আসল সত্যটা বড় নির্মম। আজ প্রত্যন্ত গ্রামগুলিতে গেলে দেখা যায় উলঙ্গ শিশুর অস্বাস্থ্য শরীর। প্রতিদিনের জীবনে না পাওয়া মৌলিক অধিকারের ক্ষোভ, অভিযোগের সত্য কাহিনী। হ্যাঁ, সত্যি স্বাধীনতার পর ৬৮টা বছর কেটে গেলেও এখনো কিন্তু ঘোচেনি মানুষের দুঃখ। যখন আমরা প্রত্যন্ত গ্রামগুলোতে যাই, আমরা লক্ষ্য করি উলঙ্গ শিশুর আর্তনাদ। আমরা লক্ষ্য করি তার বাবা মার না খেতে পাওয়া রোগা ডিগডিগে শরীর। এখনো এটা দেখতে হয়, আমাদের লজ্জা করে। কিন্তু লজ্জা যতই করুক না কেন, মনে তো একটা আশা থাকেই। সেই জন্যই প্রত্যেক বছরের পর বছর নির্বাচন আসে, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পৌরসভা, আর কখনো পঞ্চায়েত নির্বাচন। ৫ বছর ছাড়া একটার পর একটা আসে, অনেকটা পুজোর মতো। আমরা তো নাম দিয়েই ফেলেছি। সমীক্ষায় যখন গেলাম তখন অনেক মানুষের কাছে জানতে পারলাম নাকি ভোট পুজো। আমাদের চোখে তীব্র দাবদাহে একদল মানুষ কাজ করছে, পেটির টানে। একদল অর্ধ উলঙ্গ শিশু বুঝিয়ে দিল তাদের দারিদ্রতার ছবি। তীব্র দহে, অসহায় উক্তি। খুবই পরিশ্রমের কাজ। এরকম মনে হয় বলে না খাইয়া মনে যাওয়ার আমগত মনে চায় বালা পরিবার ছিলাম, বালা চলতাম, বালা খাইতাম, আমগত ভাগ্যে দিচ্ছে না। ভাগ্যের দোহাই দিয়ে বেঁচে থাকে এরা, আদতে কি তাই? এ গ্রামে বড় সমস্যা পানীয় জলের। না, এ আমাদের মন গড়া কথা নয়। আমাদের এদিকে খুব জলের সমস্যা। ওই অনেক দূর জল, ওরা বলে আমরা নিয়ে থাকলে জল পাবো না, তো পাবো না। অনেক সময় দুটো ভাত খেলো, কিন্তু মেনই প্রয়োজন হচ্ছে খুবই জলেরটা, কিন্তু আমরা জলটাই পাচ্ছি না ঠিক মতো। না, এদের কথা কেউ জানে না তা নয়, আসলে কেউ শুনতে চায় না। চলুন এবার একটু অন্য কথা শোনা যাক। স্বাধীনতার ৬০ বছর পেরিয়ে কি পাওয়ার ছিল, কি পাওয়া হয়। হ্যাঁ, ইনি একজন মাংস বিক্রেতা, প্রতিদিন এখানেই বসেন। শুনুন কি বলছেন। না, সবকিছু পুরোটা সম্পূর্ণ পাইনি। বাসস্থান সেরকম ভালো হয়নি, স্বাস্থ্যও ঠিক নেই, শিক্ষা মোটামুটি ঠিক আছে, তবে পরিপূর্ণ না। তিনি একজন ভ্যান চালক। ভাবুন একবার, যার সরকারি হাসপাতালে চিকিৎসা হবার কথা ছিল, তিনি কিন্তু সে পথে পা দেন। কেন? শুনুন একবার। মোটামুটি ভালো। টিউমারের অপারেশন হয়েছে, কোথায় হলো? কবিরাজের দ্বারা। কবিরাজের দ্বারা? এখানে স্বাস্থ্যকেন্দ্রে যাননি? সরকারি হাসপাতাল? না। কোনো ডাক্তারবাবুর কাছে? ওইসব অনেক পয়সার ব্যাপারে, ওই জন্য আর চাইনি ওদিকে। তাহলে তো আপনি ভালো নেই। এই তো অবশ্যই আর্থিক অবস্থা খারাপ, কেন এই গরমে কেউ ভ্যান নিয়ে বেড়ায়? এই অভাব এদের নিত্য সঙ্গী হলো, তবু হাসি মুখে বলে ভালো আছি।
নিচ্ছে না তো এই 10 দিনের জন্য যাচ্ছে বাকি সময় ওই টুকটাক আমাদের গাছের লাইন আছে সেই গাছের কাছে কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি যেহেতু তা তো মনে হচ্ছে যে সবাই পেয়েছে সবাই পেয়েছে বাসস্থানও সবাই পেয়েছে কিছু লোক পায়নি কিছু লোক পেয়েছে আর সবার জন্য শিক্ষা সঠিক শিক্ষাও পেয়েছে কিছু লোক সংসার এভাবেই চলে ওই জনের পয়সা 1-150 টাকা 200 টাকা চলে না চালিয়ে নিতে হয়। বয়স 60 পেরিয়ে গেছে, বার্ধক্য ভাতা পেলেও অভাব তার নিত্য সঙ্গী, তাই অভিযোগটা তার থাকে। আমি কেমন বলছি, আমার এখন 60 বছর বয়স, তা 60 বছর বয়সের মধ্যে একটা বৃদ্ধ ভাতা পাচ্ছি, আর এমনি কোনো কাজকর্ম করে খেতে হয়, মানে জন মজুরি বলে তো। হয়তো একটা বৃদ্ধ ভাতা পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু তো আমার খাটতে খাটতে তো জীবন শেষ, আমি তো সুখী নেই। কেন যে মধ্যে জন খাটিয়ে খাই, মাঠে মাঠে কাজকর্ম করে খাই, তা আমি কি সুখী থাকতে পারি? একটু এগোতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ল আরো এক মর্মান্তিক সত্যি। না, আমরা সেরকম পাইনি, হয়তো কিরকম আমাদের তো দেয় না। আমার মা, আমি যখন ছোট 3 মাস, সেই সময় আমার বাবা মারা গিয়েছে। আমার মা, আমি তো দেখেছি যে কিছুই পাই না। এখন একটু দেখি ওই যে কন্ট্রোল থেকে চাল দেয়, তাও গেলে পরে হয়তো দেয়, কোনো সময় ফেরত দেয়, তাছাড়া কিছুই দেয় না। ইনি রেজাউল মণ্ডল, পেশায় চাষি। ভালো আছেন বলতেই বেরিয়ে এলো এক কঙ্কাল সত্যি। যে যেমনই আপনার কেন, প্রথম কথাই হচ্ছে ভালো আছে, ভালো কেউ নেই, সবাই অসুস্থ। আর্থিক সঙ্গতি নেই, নেই কারো সাহায্য, তবু বেঁচে আছেন কারণ উপায় নেই। মোটামুটি বেঁচে আছি। এই বাসস্থান হলে ভালো হতো, ছেলে মেয়ের শিক্ষার সুব্যবস্থা হলে ভালো হতো। হ্যাঁ, একই জায়গায় 2 রকম শিক্ষা ব্যবস্থা থাকলে তো এক শ্রেণীর নাগরিক, আমাদের মতন মানুষ যারা, তারা তো কোনোদিন ভালো জায়গায়, মানে সেই ব্রেন থাকলেও তো পারবে না, সেই জায়গায় তো পৌঁছতে পারবে না। সন্তানের শিক্ষা, আমাদের গরিব ঘরের ছেলে তো ভালো স্কুলে কোথাও পাবে না, ধরেন এই ফ্রি প্রাইমারি এটা সেইটাই, তাই ছাড়া তো আর কিছু হবে না। দেখা যায় এ নেতা ধরো ও নেতা ধরো, ধরতে ধরতে আমাদের আসে, গরিবের আসে, বড় স্কুল হয় না, ফ্রি প্রাইমারিতে এসে। আমার বলার অধিকার আছে, কিন্তু শোনেন, আমরা সাধারণ মানুষ তো, আমাদের তো চুন খেয়ে খেয়ে গাল পুড়িয়ে গেছে, এখন দই দেখলেও ভয় লাগে। ভোটের আগে তো আসবে, তখন মানে দৌড়াত করে আমাকে দেখবেন, অথচ দেখা হয়ে গেলে আর কেউ থাকে না। সময় যখন লোকজন আসে তখনই মানে হয়তো তৃণমূল থেকে আসলো, হয়তো কোনো সময় সিপিএম থেকে আসে, কিংবা বিজেপি থেকে আসে, অনেক রকম যেরকম পার্টি আছে, সেই সমস্ত পার্টি থেকে যখন আসে বলে যে ভোটটা দিও, ভোটটা আমরা ঠিকই দিই। নেতাদের আর কি বলার আছে, নেতারা তো সব নেতা, আমরাই তো এখন সবাই বলে আমরা নেতাজি, আমরা হচ্ছে পিয়াজি। আমরা যে বলবো, যেমন বিভিন্ন কালারের সরকার ক্ষমতায় আছে, বিভিন্ন সময়ে আসার আগে তো বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আসে, কিন্তু আসার পরে তো সব পাই। আদিবাসী অঞ্চল, উন্নয়নের ছিটেফোঁটা নেই বললেই চলে, সেভাবে নেই এখানকার মানুষের জীবিকা, শুয়োর আর মানুষের সহবাস এখানে। আমাদের পেয়ে উগরে দিল ক্ষোভ। এখন আগে খাচ্ছি 50 টাকা, এখন 200 টাকা দেয়, 150 টাকাও দেয়, কোনদিন 70 টাকাও কাজ করি। খাবার ব্যবস্থা আগে জলের ব্যবস্থা দেয় তো, জল ওই তো টাইম কল যেদিকে নেতা সেদিকে কেথা, আর এদিকে নেতা নেই, কেথা নেই। আজকে 40 বছর বাস করি, 40টা বছর আমার বাস করি এখানে, এই যে গাছগুলো 40 বছর আছে বাস, তাহলে আমরা কোথায় যাবো? ধরো 40টা বছরে এখানে তো ভাগাড়ি, এই ভাগাড়ি বাস করে এখন এই ঘর দর সবাই যেরকম ব্যবসা ধরে সেটা লাইন করবে, আর আমরা ভাসবো না, এটা অনুরোধ। আমার বৃষ্টিতে ভিজতে হয় এই জায়গায়, কোন নেতা সিপিএম বলে কংগ্রেস বলে কেউ দেয় না, কারণ একদমই ভালো নেই। না, একদমই না। তো এখানে যা নেতা আছে, যা কমিটির লোক আছে, তাদের ডাকো, 2 কিলো গম সাহায্য করে নাকি? একটা প্লাস্টিক বর্ষাকালে আমাদের বাড়িঘর যখন ঝড়ে উড়ে যায়, চাইলে তাই পায় না একটা প্লাস্টিক, এই অবধি জল হয়ে যায়। প্রত্যেক এতে বলবে কি আমরা কলটা ঠিক করে দেবো, এমনকি করবো আমরা বলেছি কলটা ঠিক করে দিতি, কেউ করে দিল না কল। একদিনের জন্য রাজা, আসলে না পাওয়ার যন্ত্রণা থেকে আমরা চেয়েছিলাম তাদের মনের কথা জানতে, যদিও একদিনের রাজা করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই,
তবু একটা মনের ইচ্ছার কথা একবার শোনাই যাক না। এই বৃদ্ধ মানুষটি কলোনি পাড়ার প্রবীণ বৃদ্ধ। এক সন্তান প্রতিবন্ধী, আরেক সন্তান স্থানীয় খাটালে কাজ করে। অভাব অভিযোগ থাকলেও রাজা হওয়ার ইচ্ছা নেই। এই যুবকের কথা শুনুন। কাজ হচ্ছে দেশের জন্য যা করে মানুষ তাই করতে হবে। বাহ, খুব ভালো। এনাকে দেখুন, গায়ের বস্ত্র নেই, তবু রাজা হলে কি করবে শুনি। আমি রাজা হলে আর কি করতাম, গরিব মানুষের দেখতাম, গরিবকে করতাম, গরিবের শিক্ষার জন্য এ করতাম স্কুল। আমি একদিনের জন্য রাজা হওয়ার দরকার নেই, সবার জন্য কিছু করার দরকার নেই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কারণ আমি একদিনের জন্য রাজা হবো আর লোকের আমি বলবো যে হ্যাঁ আমি এটা করে দেবো ওটা করে দেবো, ওসবের ভিতরে আমি নেই। আমি ওসব বাস্তবে মানি না, ওসব চলি না। আমি যেভাবে আছি গরিব মানুষ, সেই গরিব মানুষের মধ্যে থাকতে চাই। আত্মসুখের জন্য রাজা হতে ইনি চান না, কারণ বর্তমান রাজাদের স্বভাব উনি জানেন, তাই রাজা হবারও ওনারও ইচ্ছা নেই। একদিনের রাজা হইতে আমি চাই না, একদিনের রাজা হইতে চাই না। একদিনের সরকারের পরিস্থিতি ওই রাজা, ওটাই বেশি থাকবে, আমি আর পাবো না। না বাবা, মাফ করো, আমি রাজা হতে চাই না। ধরেন 1 বছরে আমি নাই সুখে কাটালাম, পরবর্তী বয়সকে আমি কিভাবে সুখে, এটা সবাইকার জন্যই, এটা আমার ব্যক্তিগত একার জন্য না, এটা সবাইকারই। অনেক সমস্যা, তবু আশা যদি হয়। প্রথম কাজটা আমাদের এই পাড়ায় এমন অবস্থা, খুব কষ্টের দিন যায় আমাদের কলোনি পাড়ায়, বুঝলেন? ঘর বাড়ি সব তো ভেঙে চুরে আছে, এগুলোতে কেউ লক্ষ্য করে না, খেয়ালও করে না। নাহলে আমাদের এগুলো কি কিছু সমস্যা মিটে না এই কলোনি পাড়ায়। ইনি সাহাবুদ্দিন খান। ইনার স্বপ্নটা একটু আলাদা। আমি যদি একদিনের জন্য এই ভারতবর্ষের বুকে রাজা হতাম, তা সবচেয়ে আগে ধর্ম বিচ্ছেদটাকেই উঠিয়ে দিতাম। যে মানুষ যেন জাতি ধর্ম নিয়ে কখনো কোনো সময় কোনো জায়গাতেই লড়াই না করে, আর এই রাজনীতি নিয়ে যেন কোনো এই ধর্ম নিয়ে কোনো রাজনীতিবিদরাও যেন খেলতে না পারে। এটাই আমার একদিনের রাজা হওয়ার স্বপ্ন। আমি যদি একদিনের জন্য আমাকে কেউ রাজা হতে, আমি গরিবদের জন্য যত সাবসিডি, লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সব রকম ফেসিলিটি দিতাম। কারণ আমাদের দেশে গরিবদের জন্য ভাতাবাজি করে রাজনীতি হয়, কিন্তু গরিবদের জন্য কোনো ফেসিলিটি হয় না। নাই চাষি, নাই ভেনালা, নাই কোনো যে কোনো ব্যবসায়ী। একদিনের রাজা হলে কি করবো? রাস্তাঘাট করে দেবো, মানুষের পরিষেবা দেবো, শিক্ষা দীক্ষার দিক থেকে সচেতন রাখবো, ধর্ম থেকে দূরে রেখে রাজনীতি দূরে থেকে সবাই এক হয়ে দেশের জন্য লড়বো। আমরা শুনলাম রাজা হবার না হবার কথা, আসলে আমরা শুনতে চেয়েছিলাম মনের কথা। আসলে রাজাদের কি করা উচিত তার কথা জানতে চেয়েছিলাম। এবার আমরা আরেকটু এগিয়ে চললাম। কি অবস্থা একবার দেখুন, একটু বৃষ্টি হলেই কি হতে পারে ভাবুন। 6 মাস হয়নি রাস্তা করেছে, এখন এই অবস্থা হয়ে গেছে। 6 মাস কিছু বলার মতো নেই, তো বলতে গেলে অসুবিধা আছে। করে দিয়ে গেছে, কোন রাস্তার এই যে দাঁত মুখ বেরিয়ে গেছে, রাস্তার আর দুদিন পরে তো একদম খাবলা খাবলা উঠে যাবে। ইনি এ পাড়ার বাসিন্দা। পাওয়া না পাওয়ার যন্ত্রণা উগরে দিলেন আমাদের দেশ। কিছুই পাই না, কিছুই পাই না। আমরা গরিবের মতো এখানে আমাদের যত এখানে আছে একটাই পাচ্ছে। এখানে বয়স্ক কিছু হয়েছে, বৃদ্ধ ভাতা কয়েকজনের হয়েছে, কিছু কিছু লোকের হয়েছে, কিছু কিছু লোকের হয়নি, এরকম অবস্থা। আমার অভিযোগ যাদের আছে তারা পাচ্ছে, যাদের নাই তারা পাচ্ছে না। আমরা চেষ্টা করেছি মানুষের এই ফিল, মানুষের ভাবনা, মানুষের আশা কতটা প্রতিফলিত হতে পারে ভোট বাক্সে, যেতে পারে কাদের দিকে, জিততে পারে কারা, তার একটা পূর্বাভাস দেওয়া। কিন্তু আমরা প্রথমেই বলে রাখছি, এটা কখনোই নয় যে আমরা যেটা দেখাবো সেটাই হবে। কারণ আমরা চেষ্টা করেছি এমন কিছু মানুষের সঙ্গে কথা বলার যারা সমাজের প্রতিনিধিত্ব করে, তবে নেতা নয়, একদম সাধারণ মানুষ, যে মানুষগুলো অনেকটা একই রকম ভাবে। চেষ্টা করছি এইরকম কিছু মানুষের কাছ থেকে তাদের ভাবনাকে তুলে আনা। তার থেকেই তৈরি হয়েছে আমাদের জন্ম সমীক্ষা। আমরা দেখব জন্ম সমীক্ষায় ঠিক কি উঠে এলো।
মানুষের সঙ্গে কথা বলার সময় 22টি প্রশ্নের সেট তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে মূলত 2টি প্রশ্ন ছিল এই নির্বাচনে কারা আসতে চলেছে তার একটা পূর্বাভাস পাওয়া যায়। আমাদের প্রথম প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আগামী 5 বছর? মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী। দেখব কার পার্সেন্টেজ কত। মমতা বন্দ্যোপাধ্যায় 42.9%, সূর্যকান্ত মিশ্র 38.1% এবং অধীর চৌধুরী 19%। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 42.9%, সূর্যকান্ত মিশ্র 38.1% এবং অধীর চৌধুরী 19%। অর্থাৎ এখানে আমরা যেটা উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে অনেকটাই সফল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর মুখ্যমন্ত্রী হিসেবে থেকেছেন, কিছু কাজ নিশ্চয়ই করেছেন এবং মানুষের মনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তারই একটা রিফ্লেকশন উঠে আসছে এই পার্সেন্টেজে। 42.9% মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। অন্যদিকে সূর্যকান্ত মিশ্র খুব একটা পিছিয়ে নেই, 38.1%, অধীর চৌধুরী 19%। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল কেন্দ্রীয় বাহিনী আসায় আপনার ভোট দিতে কি সুবিধা হবে? অপশন ছিল হ্যাঁ, না, একই ব্যাপার, জানি না। দেখো কোন পার্সেন্টেজ কত। হ্যাঁ বলছেন 44.5% মানুষ, না বলছেন 31.5% মানুষ, একই ব্যাপার বলছেন 16% মানুষ এবং জানি না বলছেন 8% মানুষ। অর্থাৎ একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী থাকলে মানুষ স্বতঃস্ফূর্ত তাদের জনমত প্রয়োগ করতে পারে, তার একটা ব্যাপার কিন্তু উঠে আসছে এই সমীক্ষায়। 44.5% মানুষ বলছেন হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী থাকলে আমাদের সুবিধা হবে ভোট দিতে, না বলছেন 31.5% মানুষ, একই ব্যাপার বলছেন 16% মানুষ, আর জানি না বলছেন 8% মানুষ। অর্থাৎ কিনা এখানে একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে একটা বড় অংশের মানুষ চাইছেন নিরাপত্তা নিয়ে স্বতঃস্ফূর্ত ভোট হতে। তাহলে কি পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্ত ভোট কোথাও হয় না, তার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এই পার্সেন্টেজ কি তাই বলছে? এই দুটি প্রশ্নের মতোই আমরা আরো 3টি প্রশ্ন দিয়ে বোঝার চেষ্টা করেছি মানুষের রায় কোন দিকে যেতে পারে। আমাদের প্রশ্ন ছিল গত 5 বছরে কেমন কাজ করেছে তৃণমূল সরকার। এখন দেখে নিন পার্সেন্টেজ কি বলছে। গত 5 বছরে কেমন কাজ করেছে তৃণমূল সরকার। পার্সেন্টেজ ভালো বলছেন 41% মানুষ, মোটামুটি বলছেন 29% মানুষ, খারাপ বলছেন 30% মানুষ। আমরা এই প্রশ্ন নিয়ে গিয়েছিলাম কেমন কাজ করেছে তৃণমূল সরকার গত 5 বছরে। ভালো বলছেন 41% মানুষ, খারাপ বলছেন 30% মানুষ, আর মোটামুটি বলছেন 29% মানুষ। অর্থাৎ এখানেও কিছুটা হলেও শাসক দলের পাল্লা ভারী। আমাদের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় প্রশ্ন ছিল ভোটের মুখে দল বদলানো নেতাদের কি আপনারা ভোট দেবেন? আমাদের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় প্রশ্ন ছিল ভোটের মুখে দল বদলানো নেতাদের কি আপনারা ভোট দেবেন? আসুন দেখে নিন পার্সেন্টেজ কি বলছে। হ্যাঁ বলছেন 15% মানুষ, অর্থাৎ খুব কম। হ্যাঁ বলছেন 15% মানুষ, না বলছেন 57% মানুষ, আর জানি না বলছেন 28% মানুষ। অর্থাৎ এটা একদম প্রমাণিত, যতটুকু মানুষের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তার মধ্যে থেকে একটা বড় পার্সেন্টেজ উঠে আসছে যারা দল বদলানো নেতাদের ভোটে দাঁড়ানোকে পছন্দ করছেন না। আমাদের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় প্রশ্ন ছিল সারদা রোজভ্যালি তথা চিটফান্ড কাণ্ডে তৃণমূলের কি ভাবমূর্তি নষ্ট হয়েছে। এখন দেখেন পার্সেন্টেজ কি বলছে। হ্যাঁ বলছেন 40% মানুষ, না বলছেন 42% মানুষ, জানি না বলছেন 18% মানুষ। আমাদের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় প্রশ্ন ছিল সারদা রোজভ্যালি তথা চিটফান্ড কাণ্ডে কি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হ্যাঁ বলছেন 40% মানুষ, না বলছেন 42% মানুষ, আর জানি না বলছেন 18% মানুষ। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় অংশ, যদি আমরা একটু আলাদা করে দেখি,
যে জানি না আর হ্যাঁ, এই দুটোকে যদি মধ্যস্থতা করে দেখা যায় তাহলে কিন্তু এখানে প্রায় অর্ধেকের বেশি মানুষ বলছেন কিছুটা হলেও তৃণমূলের ভাবমূর্তি সারদা তথা রোজগারি কাণ্ডে ধাক্কা দিয়েছে। আসলে এবার আমরা দেখব কোন দল এই বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, বিগত দিনের বেশ কয়েকটি নির্বাচনের শতকরা ভাগ এবং যে সমস্ত মানুষদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তাদের মতামতের ভিত্তিতে কষা হয়েছে এই শতকরা হিসেব। যা ঘটবে তা ঘটবে নির্বাচনের যেদিন রেজাল্ট আউট হবে সেদিন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে শতকরা ভাগ উঠে এসেছে সেটাই আমাদের সামনে। 39% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 36% যেতে পারে বামেদের দখলে, 11% কংগ্রেস পেতে পারে, 5% বিজেপি পেতে পারে এবং 7.5% পেতে পারে অন্যান্য দল। উল্লেখযোগ্য বিষয়, 1.5% ভোট যেতে পারে নোটার ঝুলিতে। আপনাদের জন্য আরো একবার বলি, 39% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 36% ভোট পেতে পারে বাম দলগুলি, 11% ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে, 5% ভোট পেতে পারে বিজেপি এবং 7.5% ভোট অন্যান্যরা। উল্লেখযোগ্য বিষয়, 1.5% ভোট যেতে পারে নোটার দখলে। যাই হোক, যা উঠে আসছে সেটাই আপনাদের সামনে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নিরপেক্ষ থেকে, যতটা সম্ভব ভালোভাবে এই সমীক্ষা চালানো যায় আমরা চেষ্টা করেছি। এবার আমরা চলে আসবো কোন আসন কোন দল পেতে পারে সেই পরিসংখ্যানে। আমরা প্রথমেই আসবো কলকাতা। কেন্দ্র কলকাতা বন্দর, তৃণমূল কংগ্রেস ভবানীপুর, তৃণমূল কংগ্রেস রাসবিহারী, তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ, বামফ্রন্ট চৌরঙ্গি, তৃণমূল কংগ্রেস এন্টালি, তৃণমূল কংগ্রেস বেলেঘাটা, তৃণমূল কংগ্রেস জোড়াসাঁকো, তৃণমূল কংগ্রেস শ্যামপুকুর, তৃণমূল কংগ্রেস মানিকতলা, তৃণমূল কংগ্রেস কাশীপুর বেলগাছিয়া, তৃণমূল কংগ্রেস। এরপর আমরা চলে যাবো সরাসরি হাওড়াতে। হাওড়া, মোট আসন সংখ্যা 16। তৃণমূল কংগ্রেস পেতে পারে 11টি আসন, বামেদের ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং কংগ্রেস পেতে পারে 1টি আসন। কেন্দ্র বালি, বামফ্রন্ট হাওড়া উত্তর তৃণমূল, হাওড়া মধ্য তৃণমূল, শিবপুর তৃণমূল, হাওড়া দক্ষিণ তৃণমূল, সাঁকরাইল বামফ্রন্ট, পাঁচলা তৃণমূল, জগৎবল্লভপুর তৃণমূল, ডোমজুর তৃণমূল, উলুবেড়িয়া পূর্ব বামফ্রন্ট, উলুবেড়িয়া উত্তর বামফ্রন্ট, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল, শ্যামপুর তৃণমূল কংগ্রেস, বাগনান তৃণমূল, আমতা কংগ্রেস এবং উদয়নারায়ণপুর তৃণমূল। এরপর আসবো উত্তর 24 পরগনা। মোট আসন সংখ্যা 33। এখানে তৃণমূল কংগ্রেসের দখলে 21টি আসন, বামেদের দখলে 10টি আসন, কংগ্রেসের দখলে 2টি আসন থাকার সম্ভাবনা। কেন্দ্র বাগদা তৃণমূল, বনগাঁ উত্তর তৃণমূল, বনগাঁ দক্ষিণ তৃণমূল, গাইঘাটা তৃণমূল, স্বরূপনগর বাম, বাদুড়িয়া কংগ্রেস, হাবড়া তৃণমূল, অশোকনগর তৃণমূল, আমডাঙ্গা তৃণমূল, বীজপুর বামফ্রন্ট, নৈহাটি তৃণমূল, ভাটপাড়া তৃণমূল, জগদ্দল তৃণমূল, নোয়াপাড়া তৃণমূল, ব্যারাকপুর তৃণমূল, খড়দহ তৃণমূল, দমদম উত্তর বামফ্রন্ট, পানিহাটি তৃণমূল, কামারহাটি বামফ্রন্ট, বরাহনগর তৃণমূল, দমদম তৃণমূল, রাজারহাট নিউটাউন তৃণমূল, বিধাননগর তৃণমূল, রাজারহাট গোপালপুর তৃণমূল, মধ্যমগ্রাম তৃণমূল, বারাসাত তৃণমূল, দেগঙ্গা বামফ্রন্ট, হাড়োয়া বামফ্রন্ট, মিনাখা বামফ্রন্ট, সন্দেশখালী বামফ্রন্ট, বসিরহাট দক্ষিণ কংগ্রেস, বসিরহাট উত্তর বামফ্রন্ট, হিঙ্গলগঞ্জ বামফ্রন্ট। আসবো দক্ষিণ 24 পরগনায়। জেলা দক্ষিণ 24 পরগনা, মোট আসন সংখ্যা 31। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 19টি আসন, বামেদের দখলে যেতে পারে 10টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন এবং অন্যান্য 1টি আসন। এই আসনটি পেতে পারে এসইউসিআই। ফলতা তৃণমূল, ডায়মন্ড হারবার তৃণমূল, মগরাহাট পূর্ব তৃণমূল, মগরাহাট পশ্চিম তৃণমূল, মন্দির বাজার তৃণমূল, রায়দিঘি বামফ্রন্ট, কুলপি তৃণমূল, কাকদ্বীপ বামফ্রন্ট, সাগর বামফ্রন্ট, পাথর প্রতিমা কংগ্রেস, বাসন্তী বামফ্রন্ট, গোসাবা বামফ্রন্ট, ক্যানিং পূর্ব বামফ্রন্ট, ক্যানিং পশ্চিম তৃণমূল, কুলতলি বামফ্রন্ট, জয়নগর এসইউসিআই,
জয়নগর এসইউসিআই, বারুইপুর পূর্ব তৃণমূল, বারুইপুর পশ্চিম তৃণমূল, বিষ্ণুপুর তৃণমূল, সাতগাছিয়া তৃণমূল, সোনারপুর দক্ষিণ তৃণমূল, ভাঙড় বামফ্রন্ট, কসবা তৃণমূল, যাদবপুর বামফ্রন্ট, সোনারপুর উত্তর তৃণমূল, টালিগঞ্জ তৃণমূল, বেহালা পূর্ব তৃণমূল, বেহালা পশ্চিম তৃণমূল, মহেশতলা তৃণমূল, বজবজ তৃণমূল এবং মেটিয়াবুরুজ বামফ্রন্ট। অর্থাৎ কিনা দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূলের দাপট, তৃণমূল ঝড় কিন্তু এখনো অব্যাহত। এবার আমরা আসবো নদিয়ার দিকে। জেলা নদিয়া, মোট আসন 17। এখানে তৃণমূল কংগ্রেসের দখলে 13টি এবং বামেদের দখলে 4টি আসন থাকার সম্ভাবনা। কেন্দ্র করিমপুর বামফ্রন্ট, তেহট্ট বামফ্রন্ট, পলাশিপাড়া বামফ্রন্ট, নাকাশিপাড়া তৃণমূল, চাপড়া তৃণমূল, কৃষ্ণনগর উত্তর তৃণমূল, কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল, নবদ্বীপ তৃণমূল, শান্তিপুর বামফ্রন্ট, রানাঘাট উত্তর পশ্চিম তৃণমূল, রানাঘাট পূর্ব তৃণমূল, রানাঘাট দক্ষিণ তৃণমূল, কৃষ্ণগঞ্জ তৃণমূল, চাকদহ তৃণমূল, হরিণঘাটা তৃণমূল, কল্যাণী তৃণমূল, কালীগঞ্জ তৃণমূল। এরপর আমরা আসবো অন্যতম একটা জায়গা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কি খাতা খুলতে পারবে তৃণমূল কংগ্রেস এবারে? এই প্রশ্ন ছিল আমাদের অনেকের কাছে এবং মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষই কিন্তু কংগ্রেসের পক্ষেই আছেন। দেখা যায় মুর্শিদাবাদে কি হতে চলেছে। মোট আসন সংখ্যা 22। এখানে কংগ্রেসের দখলে 12টি এবং বামেদের দখলে 10টি আসন থাকার সম্ভাবনা। মোট আসন সংখ্যা 22। এখানে কংগ্রেসের দখলে 12টি এবং বামেদের দখলে 10টি আসন থাকার সম্ভাবনা। কেন্দ্র ফারাক্কা কংগ্রেস, শামশেরগঞ্জ বামফ্রন্ট, সুতি কংগ্রেস, জঙ্গিপুর কংগ্রেস, রঘুনাথগঞ্জ কংগ্রেস, সাগরদিঘি বামফ্রন্ট, লালগোলা কংগ্রেস, ভগবানগোলা বামফ্রন্ট, রানীনগর বামফ্রন্ট, মুর্শিদাবাদ কংগ্রেস, নবগ্রাম বামফ্রন্ট, খড়গ্রাম কংগ্রেস, বর্গা কংগ্রেস, কান্দি কংগ্রেস, ভরতপুর বামফ্রন্ট, রেজিনগর বামফ্রন্ট, বেলডাঙ্গা কংগ্রেস, বহরমপুর কংগ্রেস, হরিহরপাড়া বামফ্রন্ট, নওদা কংগ্রেস, ডোমকল বামফ্রন্ট, জলঙ্গি বামফ্রন্ট। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদে মোট আসন রয়েছে 22টি। তার মধ্যে কিন্তু তৃণমূলের এখানে খাতা খোলার সম্ভাবনা আমরা দেখতে পাইনি। তৃণমূল এখানে প্রত্যাশিত ফল না করার সম্ভাবনাটাই বেশি। এখানে কিন্তু বেশিরভাগ সিটটি যাচ্ছে কংগ্রেসের দিকে। অর্থাৎ কংগ্রেস এখান থেকে জিততে পারে 12টি আসন, বাম প্রার্থীরা জিততে পারে 10টি আসন। আমরা এবার আসবো জলপাইগুড়ি। মোট আসন 12। এখানে কংগ্রেস পেতে পারে 1টি আসন, বামেরা পেতে পারে 7টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং 2টি আসন পুরোপুরি অনিশ্চিত। এই 2টি আসন যেতে পারে বাম বা কংগ্রেস যে কোনো দলের দখলে। কেন্দ্র ময়নাগুড়ি বামফ্রন্ট, ধূপগুড়ি বামফ্রন্ট, ফালাকাটা তৃণমূল কংগ্রেস, নাগরাকাটা কংগ্রেস, কালচিনি বামফ্রন্ট, মাদারিহাট বামফ্রন্ট, কুমারগ্রাম বামফ্রন্ট, আলিপুরদুয়ার কংগ্রেস, জলপাইগুড়ি কংগ্রেস। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 2টি আসন কংগ্রেস বা বামফ্রন্ট যে কোনো দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই আসনটি আমাদের কাছে সম্পূর্ণরূপে অনিশ্চিত। সেই কারণে এই আসনটির ফলাফল আমরা এই মুহূর্তে আমাদের সমীক্ষা অনুযায়ী বলতে পারছি না। কেন্দ্র রায়গঞ্জ বামফ্রন্ট, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস, মাল বামফ্রন্ট। মালদা মোট আসন সংখ্যা 12। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি আসন, বামেরা পেতে পারে 6টি এবং কংগ্রেস পেতে পারে 5টি আসন। কেন্দ্র ইংরেজবাজার বামফ্রন্ট, মালদহ কংগ্রেস, হাবিবপুর বামফ্রন্ট, মোথাবাড়ি কংগ্রেস, চাঁচল কংগ্রেস, মালতীপুর বামফ্রন্ট, গাজল বামফ্রন্ট, হরিশ্চন্দ্রপুর বামফ্রন্ট, বৈষ্ণবনগর কংগ্রেস, সুজাপুর তৃণমূল কংগ্রেস, মানিকচক বামফ্রন্ট, রতুয়া কংগ্রেস। আসুন দেখি দার্জিলিং জেলার সামগ্রিক ফলাফল। মোট আসন 6। গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এখানে কোনো আসন নেই, বামফ্রন্ট পেতে পারে 1টি আসন। অর্থাৎ দার্জিলিং জেলার সামগ্রিক ফলাফল মোট আসন 6, গোর্খা জনমুক্তি মোর্চা 3, কংগ্রেস 2, বামফ্রন্ট 1, তৃণমূলের এই জেলায় কোনো আসন নেই। কেন্দ্র কালিম্পং গোর্খা জনমুক্তি মোর্চা, কার্শিয়াং গোর্খা জনমুক্তি মোর্চা, দার্জিলিং
গোর্খা জনমুক্তি মোর্চা, শিলিগুড়ি বামফ্রন্ট, ফাঁসি দেওয়া কংগ্রেস, মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস। জেলা কোচবিহার, মোট আসন 9। এখানে বামেরা পেতে পারে 6টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি আসন। জেলা কোচবিহার, মোট আসন 9। তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি আসন, বামেরা পেতে পারে 6টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন। কেন্দ্র কোচবিহার উত্তর বামফ্রন্ট, কোচবিহার দক্ষিণ বামফ্রন্ট, মাথাভাঙা বামফ্রন্ট, নাটাবাড়ি বামফ্রন্ট, শীতলকুচি বামফ্রন্ট, সিতাই কংগ্রেস, দিনহাটা তৃণমূল কংগ্রেস, তুফানগঞ্জ কংগ্রেস, মেখলিগঞ্জ বামফ্রন্ট। জেলা দক্ষিণ দিনাজপুর, মোট আসন 6। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 2টি আসন, বামেদের দখলে যেতে পারে 4টি আসন। কেন্দ্র বালুরঘাট, তৃণমূল কংগ্রেস, তপন তৃণমূল কংগ্রেস, হরিরামপুর বামফ্রন্ট, কুমারগঞ্জ বামফ্রন্ট, গঙ্গারামপুর বামফ্রন্ট, কুশমন্ডি বামফ্রন্ট, ইংরেজবাজার বামফ্রন্ট। জেলা উত্তর দিনাজপুর, মোট আসন সংখ্যা 9। এখানে বামেদের দখলে যেতে পারে 6টি আসন, কংগ্রেসের দখলে যেতে পারে 2টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 1টি আসন। কেন্দ্র চোপড়া বামফ্রন্ট, রায়গঞ্জ বামফ্রন্ট, কালিয়াগঞ্জ কংগ্রেস, চারুলিয়া বামফ্রন্ট, গোয়ালপুখর কংগ্রেস, করণদিঘি বামফ্রন্ট, ইসলামপুর তৃণমূল কংগ্রেস, ইটাহার বামফ্রন্ট, হেমতাবাদ বামফ্রন্ট। জেলা বাঁকুড়া, মোট আসন 12টি। কংগ্রেসের দখলে যেতে পারে 2টি আসন, বামেদের দখলে যেতে পারে 5টি আসন এবং তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 5টি আসন। কেন্দ্র বাঁকুড়া, তৃণমূল বড়জোড়া, তৃণমূল শালতোরা, তৃণমূল ছাতনা বাম, ওন্দা বাম, সোনামুখী তৃণমূল, ইন্দাস তৃণমূল, বিষ্ণুপুর কংগ্রেস, কোতলপুর কংগ্রেস, তালডাংরা বাম, রায়পুর বাম, রানীবাদ বাম। পুরুলিয়া, মোট আসন সংখ্যা 9। বামেদের দখলে যেতে পারে 4টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 3টি আসন, কংগ্রেসের দখলে যেতে পারে 1টি আসন এবং 1টি আসন অনিশ্চিত। এই আসনটি বাম বা কংগ্রেস এই 2টি দলের দখলে যেতে পারে। কেন্দ্র পুরুলিয়া, তৃণমূল কাশীপুর বাম, রঘুনাথপুর তৃণমূল, পাড়া বাম, জয়পুর কংগ্রেস অথবা বাম, বান্দোয়ান বাম, মানবাজার বাম, বাগমুন্ডি কংগ্রেস, বলরামপুর তৃণমূল। জেলা বীরভূম, মোট আসন সংখ্যা 11। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, বামফ্রন্ট পেতে পারেন 3টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, 1টি আসন অনিশ্চিত। এটা বাম অথবা কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা আছে। বোলপুর তৃণমূল, রামপুরহাট তৃণমূল, নলহাটি কংগ্রেস অথবা বামেদের দখলে যাওয়ার সম্ভাবনা। সিউড়ি তৃণমূল, দুবরাজপুর তৃণমূল, ময়ূরেশ্বর বাম, লাভপুর বাম, নানুর কংগ্রেস, হাসান কংগ্রেস, মুরাবই কংগ্রেস, সাইথিয়া বাম। বর্ধমান, মোট আসন সংখ্যা 25। বামেদের দখলে যেতে পারে 13টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 11টি আসন, কংগ্রেসের দখলে যেতে পারে 1টি আসন। কেন্দ্র খণ্ডকোষ বাম, বর্ধমান দক্ষিণ তৃণমূল, রায়না বাম, জামালপুর বাম, মন্তেশ্বর বাম, কালনা তৃণমূল, মেমারি বাম, বর্ধমান উত্তর বাম, ভাতার বাম, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর তৃণমূল, কাটোয়া কংগ্রেস, কেতুগ্রাম বাম, মঙ্গলকোট বাম, আউশগ্রাম বাম, গলসি বাম, পাণ্ডবেশ্বর বাম, দুর্গাপুর পূর্ব তৃণমূল, দুর্গাপুর পশ্চিম তৃণমূল, রানীগঞ্জ তৃণমূল, জামুরিয়া বাম, আসানসোল দক্ষিণ তৃণমূল, আসানসোল উত্তর তৃণমূল, কুলটি তৃণমূল, বারাবণী তৃণমূল। পশ্চিম মেদিনীপুর, মোট আসন সংখ্যা 19। কংগ্রেসের দখলে যেতে পারে 2টি আসন, বামেদের দখলে যেতে পারে 9টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 8টি আসন। দাঁতন বাম, নয়াগ্রাম তৃণমূল, গোপীবল্লভপুর তৃণমূল, ঝাড়গ্রাম বাম, কেশোয়াড়ি তৃণমূল, খড়গপুর সদর তৃণমূল, নারায়ণগড় বাম,
সবং কংগ্রেস, পিংলা বাম, খড়গপুর কংগ্রেস, দেবড়া তৃণমূল, দাসপুর তৃণমূল, ঘাটাল তৃণমূল, চন্দ্রকোনা বাম, বরবেতা বাম, শালবনী বাম, কেশপুর বাম, মেদিনীপুর তৃণমূল, বিনপুর বাম। পূর্ব মেদিনীপুর মোট আসন সংখ্যা 16। তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 11টি আসন, বামেদের দখলে যেতে পারে 5টি আসন। কেন্দ্র তমলুক বামফ্রন্ট, পাঁশকুড়া পূর্ব তৃণমূল, পাঁশকুড়া পশ্চিম তৃণমূল, ময়না বামফ্রন্ট, নন্দকুমার তৃণমূল, মহিষাদল তৃণমূল, হলদিয়া বামফ্রন্ট, নন্দীগ্রাম তৃণমূল, চণ্ডীপুর বামফ্রন্ট, পটাশপুর তৃণমূল, কাঁথি উত্তর বামফ্রন্ট, ভগবানপুর তৃণমূল, খেজুরি তৃণমূল, কাঁথি দক্ষিণ তৃণমূল, রামনগর তৃণমূল, এগরা তৃণমূল। হুগলি মোট আসন সংখ্যা 18। তৃণমূল কংগ্রেস পেতে পারে 14টি আসন, বামেরা পেতে পারে 4টি আসন। জঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস, চণ্ডীতলা তৃণমূল কংগ্রেস, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস, চাঁদদানি তৃণমূল কংগ্রেস, চন্দননগর তৃণমূল কংগ্রেস, সিঙ্গুর বামফ্রন্ট, হরিপাল বামফ্রন্ট, তারকেশ্বর তৃণমূল কংগ্রেস, চুচুড়া তৃণমূল, সপ্তগ্রাম তৃণমূল, পান্ডুয়া বামফ্রন্ট, বলাগড় তৃণমূল, ধনেখালি তৃণমূল, পুরসুড়া তৃণমূল, আরামবাগ তৃণমূল। খানাকুল আসনটি অনিশ্চিত, কিন্তু তাও যেতে পারে তৃণমূলের দখলে। গোঘাট বামফ্রন্ট। আমরা পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে, কিন্তু একটা কথা না বললেই নয়। 294টি আসনের মধ্যে প্রায় 47টি এমন আসন রয়েছে যেগুলোতে সামান্য ভোট শতাংশ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে বদলে যেতে পারে রাজনৈতিক দলগুলির আসন প্রাপ্তির ভাগ্য। এই 47টি অনিশ্চিত আসন বাদ দিয়ে দেখা যাক কোন দল কত আসন পেতে পারে। প্রথমেই দেখব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পেতে পারে 118টি আসন। বামফ্রন্ট পেতে পারে 97টি আসন। কংগ্রেস পেতে পারে 29টি আসন। বিজেপির ঝুলিতে কোনো আসন যাচ্ছে না। অন্যান্যরা পেতে পারে 3টি আসন, এবং আপনাদের আগেই বলেছি অনিশ্চিত আসন সংখ্যা কিন্তু 47। আরো একবার, তৃণমূল 118, বামফ্রন্ট 97, কংগ্রেস 29, বিজেপি 0, অন্যান্যরা 3টি আসন এবং অনিশ্চিত আসন 47। এই অনিশ্চিত 47টি আসন বিভিন্ন রাজনৈতিক দলের ঝুলিতে যাওয়ার পেছনে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে আমরা রিসার্চ করেছিলাম। তার থেকে যে কারণগুলি উঠে আসছে, প্রথমত লোকসভাতে বিজেপির ভোট শতাংশ আর সমীক্ষা অনুযায়ী বিজেপির ভোট শতাংশের মধ্যে তফাৎ প্রায় 12% ভোট। এই বিপুল ভোট অর্থাৎ 12% ভোটের বেশিরভাগটা যেদিকে যাবে তাদের পাল্লা ভারী বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, সাম্প্রতিক ঘটনাবলীর ফলে যদি দলগুলির ভোট শতাংশ 1 থেকে 1.5% এদিক ওদিক হয় তবে বদলে যেতে পারে কমপক্ষে 15 থেকে 20টি আসনের ভাগ্য। তবে এই যে সমীক্ষা, আমরা আরো একবার বলবো, আমরা চেষ্টা করেছি একদম নিরপেক্ষভাবে সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছানোর যে সমস্ত মানুষগুলো কোন দলের কর্মী বা সমর্থক নয়, তারা নিতান্তই সাধারণ মানুষ। তারা প্রত্যেকবারে নিজে যেটা অনুভব করেন সেই অনুভবের ভিত্তিতেই কিন্তু ভোট দেন। আমরা সেই মানুষগুলোর কাছে যতটা সম্ভব পৌঁছাতে চেষ্টা করেছি, কিন্তু তাও খুব সামান্য, মানে একটা সমুদ্র থেকে কয়েক বালতি জল তুলে নেওয়ার মতোই আমরা যে মানুষগুলোর কাছে পৌঁছাতে পেরেছি তাদের পরিসংখ্যান। তাই এটাই যে ঘটবে এমন কোনো সম্ভাবনা বা এমন কোনো ঘটনা ঘটবেই এরকম কথা আমরা বলছি না। এটা একটা সাম্প্রতিক যে চিত্র, সামগ্রিক চিত্রের একটা পূর্বাভাস মাত্র দেওয়ার চেষ্টা করলাম আমরা। আশা করব যে দলই ক্ষমতায় আসুন না কেন, এই বাংলা আমাদের বাংলা, পশ্চিমবঙ্গকে আমরা সবাই খুব ভালোবাসি। যে দলই আসবেন তার তো উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গকে ভালো রাখা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে যাওয়া। সেই সাধারণ মানুষের কে কতটা ভালো করতে পারেন তারই প্রতিদ্বন্দ্বিতা হোক এই নির্বাচনে। আমরা আশা করব যে দল জয়ী হবেন, যে দল ক্ষমতায় আসবেন, তারা আগামী 5 বছর
সুশাসনে ভরিয়ে দেবেন পশ্চিমবঙ্গকে। আমরা এমন এক পশ্চিমবঙ্গের কামনা করব যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে থাকবে না কোনো নিপীড়ন, কোনো অত্যাচার। আমরা আশা করব একটা সুন্দর বাংলা, একটা সোনার বাংলা গড়ে উঠবে। শুভরাত্রি, নমস্কার, সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ। পেরিয়ে এসেছি স্বাধীনতার ৬৮ বছর। আজকের প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের কথা শুধু ইতিহাস। কয়েকটি দিন, কয়েকটি স্মরণ দিবস ছাড়া দেশের জন্য তাদের আত্মত্যাগের কথা কতটুকু মূল্যায়ন হয়েছে? শুধু ব্রিটিশদের শাসন, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে লড়াই আর স্বাধীনতার জন্য বলিদান? মনে হয় না। তারা একটা নতুন দেশ চেয়েছিল, যেখানে শোষণ থাকবে না, নিপীড়ন থাকবে না, থাকবে না কোনো অন্যায়, অত্যাচার। স্বাধীনতার পর স্বাধীন ভারতের নাগরিকদের স্বার্থে রচিত হয় সংবিধান। রাষ্ট্র ঘোষণা করে নাগরিকদের মৌলিক অধিকার, যার অন্যতম হল অন্ন, বস্ত্র, বাসস্থান। স্বাধীনতার ৬ দশকে লোকসংখ্যা বেড়েছে কয়েক গুণ। নাগরিক স্বার্থে রাষ্ট্র নানা প্রকল্প ঘোষণা করলেও তা কি পৌঁছায় সকল নাগরিকদের কাছে, নাকি মাঝপথে বাদর বিড়ালের ভাগেই শেষ হয়ে যায়? পাওয়া না পাওয়ার যন্ত্রণার আসল সত্যতা বড় নির্মম। আজ প্রত্যন্ত গ্রামগুলিতে গেলে দেখা যায় উলঙ্গ শিশুর অস্বাস্থ্য শরীর। প্রতিদিনের জীবনে না পাওয়া মৌলিক অধিকারের ক্ষোভ, অভিযোগের সত্য কাহিনী।